অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনার সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিস্ত্রি। আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জনকে ফেরানোর চেষ্টা চলছে বললেন পররাষ্ট্র সচিব। সংস্কারকেই প্রাধান্য দিচ্ছে বিএনপি, তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী মন্তব্য ফখরুলের। পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। মানসিক চাপে দিন কাটাচ্ছেন গণ অভ্যুত্থানের আহতরা, কর্মক্ষেত্র তৈরির আশ্বাস দিয়ে উপদেষ্টা। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, ভারত তার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্কের ধারাবাহিকতা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আফসানুল্লাহর ডেস্ক রিপোর্ট। আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমনি অবস্থায় সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো সমালোচনাই ভারত সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে একথা জানান তিনি। ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ, কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship with Bangladesh. বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকারকে গুরুত্ব দিচ্ছে ভারত। This relationship as a people-centric and people-oriented relationship. তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। আর অবৈধভাবে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে শেখ হাসিনার বিবৃতির সমর্থন না করলে এর দায় ভারত সরকারের উপর বর্তায় বলে মনে করছেন রাজনীতিবিদরা। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপি সহ অন্য দলগুলোর। মানিক শিকদারের রিপোর্ট। সরকার পতনের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে আশ্রয় দেয় ভারত। তবে সেদেশে তার অবস্থানের স্ট্যাটাস কি তা এখনও স্পষ্ট করেনি দিল্লি। ভারতে বসে বিভিন্ন সময় ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা, উস্কানি দিয়ে যাচ্ছেন। আর তাতে ঘি ঢালছে ভারতের কয়েকটি মিডিয়া। ইসকন ইস্যু, জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। সফর শেষে ভারতে গিয়ে ঢাকা সফর নিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। দেরিতে হলেও ভারতের বোধোদয়কে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তবে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে। পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্ততপক্ষে এই সিগন্যাল তারা দিয়েছে, বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে, এই জন্য তাকে অভিনন্দন জানানো যেতে পারে। তবে ভারত এ পর্যন্ত ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে, কী কারণে তাকে রাখছে, এটি তারা এখনো পরিষ্কার করেনি।
ভারত যাই বলুক, অবস্থানগত কারণে শেখ হাসিনার বিবৃতি বক্তব্যের জন্য ভারত সরকারের উপর দায় বর্তায় বলে মনে করছেন এই রাজনীতিবিদ। ভারত যদি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়, বাংলাদেশের বিজয়ী জনগণের সঙ্গে তারা যদি কাজ করতে চায়, তাহলে ভারতের শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা নেত্রীদের তাদের যে বেপরোয়া তৎপরতা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করা দরকার। না হলে আমরা মনে করব পরোক্ষভাবে বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকারের বা তাদের নানা মহলের একটা প্রত্যক্ষ পরোক্ষ মদদে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই বিএনপি নেতা। তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে, বরঞ্চ দুর্গন্ধ ছোটাবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার। বাংলাদেশ সরকারের দিক থেকে উচিত হবে শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, যাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তাদেরকে দেশে ফিরে আনার জন্য একটা উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে বাণিজ্য শহর মংডু দখল নেওয়ার দাবি দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 270 কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই অবস্থায় সীমান্তের টহল জোরদারের পাশাপাশি টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তের উপারে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সরকারি বাহিনীর যুদ্ধ চলমান। তুমুল লড়াইয়ে আরাকান আর্মি মংডু সহ 3টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে 270 কিলোমিটার সীমান্ত এলাকায়। নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল, বন্ধ নাপপাড়ের জেলেদের মাছ শিকারও। বেশি ডর লাগবে আজি আর বর্মা সীমান্ত করি না হারি গুলি করে ঝগড়া বেশি আজি আর 2-3 দিনের দ্বারা জ্বালা সাই হতে যারে পারি তো আর কিভাবে জ্বালাম বসাইও আর কিভাবে আর মাছ মারি শেয়ার করি বাদ খাইও। পানির ভাড়া নাকি টিউনের অনুমতি ছাড়া যাবে না, এজন্য আমি এই জায়গা 5-6 দিন পারে যেতেছি। মায়ের অবস্থা খুব খারাপ, এখানে তো দিনে 24 ঘন্টা খুব আওয়াজ হচ্ছে। এখানে রাত্রি বেলায় তো আমরা ঘুমাতে পারতেছি না। যদি 2-3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিনের লোকেরা তো অনাহারে রয়ে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানায় উপজেলা প্রশাসন। সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে, এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদ যেতে পারে, সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্য দিয়ে জান্তা সরকারকে দুর্বল করা গেলে উৎখাত করা কঠিন বলে মনে করছে মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউজ। সংঘাত বা গৃহযুদ্ধ অচলাবস্থার দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তাদের মতে জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফে একক চেইন অফ কমান্ড না থাকা ও প্রতিবেশী চীনের মতো দেশের প্রভাবের কারণে সেনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারছে না। বিস্তারিত দুল্লী মল্লিকের ডেস্ক রিপোর্টে। 6 মাস জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মিয়ানমারের মংডু শহর এখন দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটারের পুরোটাই নিয়ন্ত্রণে নিল আরাকান আর্মি। গেল বছরের অক্টোবরে শুরু হওয়া অভিযানে এ নিয়ে রাখাইনের 17টি শহরের মধ্যে 13টি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। শুধু রাখাইন নয়, চীন সীমান্তের কাছে শান রাজ্য, থাইল্যান্ড সীমান্তের কাছে কারেন রাজ্য সহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এখন সরকার বিরোধীদেরই আধিপত্য। কেবলমাত্র রাজধানী নেপিদো সহ মধ্যাঞ্চল পুরোপুরি জান্তাদের দখলে। 3 বছর ধরে জান্তা সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই লড়াই চললেও এখনো সফলতা আসেনি। মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউ বলছে 3 বছরে জাতিগত সশস্ত্র গোষ্ঠী সেনা শাসনকে দুর্বল করতে ভূমিকা রেখেছে, তবে সেনা সরকারকে উৎখাত করা কঠিন হবে। এর পেছনে কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয় জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র গোষ্ঠী পিডিএফ এর
দেশব্যাপী 65,000 সদস্য 300টি গ্রুপে রয়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সুনির্দিষ্ট নির্দেশ ছাড়াই স্বায়ত্তশাসিতভাবে কাজ করছে তারা। একক চেইন অব কমান্ড নেই। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর স্বার্থ জড়িত থাকাও বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। সীমান্ত স্থিতিশীল রাখতে এরই মধ্যে শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের যুদ্ধবিরতি চুক্তি করতে চাপ দেয় চীন। মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর এই লড়াই দীর্ঘ কয়েক দশক ধরে চলছে। তবে জাতীয় গণতন্ত্র নয়, জাতিগত রাষ্ট্র ও স্বশাসনের জন্যই তারা লড়াই করছে বলে জানায় ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের ৭৯ জেলে এবং নাবিককে ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সফর সংক্রান্ত বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। এ সময় পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশি অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্টধারীদের পূর্ব তিমুরে যেতে ভিসার প্রয়োজন হবে না। অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা, যাকে আমরা বায়োলেটারাল কনসালটেশন মেকানিজম বলি, সে বিষয়ক একটি সমঝোতা স্মারক। আমরা আশা করছি যে আমরা তিমুর লেস্তের সাথে একটি ব্যাপক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে পারব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনা নাকচ করে নিয়ে তিনি বলেছেন, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। যুক্তরাজ্যে 11 দিন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে ধৈর্য ধরার বার্তা নিয়ে এসেছেন। যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। ভারত বাংলাদেশ সংকটের সমাধান আলোচনার মাধ্যমে করারও তাগিদ দেন তিনি। অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধ ভারতে গিয়েই শেষ হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। অপর এক সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীন দেশে কারো হস্তক্ষেপ করতে দেয়া হবে না। নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এক নারী ব্যবসায়ীর 29 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও সাইফুল আলম মাসুদ ও তার সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। চট্টগ্রামের আদালত লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক নাজমে নওরোজ মামলাটি করেন। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় নাজমে নওরোজের। এই সূত্র ধরে ব্যাংকের কাজীর দেউরির মহিলা শাখা থেকে কয়েক দফায় 30 কোটি টাকার ঋণ নেন নাজমে নওরোজ। পরে সাইফুল আলম মাসুদ এবং আকিজ উদ্দিন খালি চেকের মাধ্যমে ঋণের 29 কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভয় ভীতি এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
বৈষম্য বিরোধী আন্দোলনের গ্রাফিতি সজ্জিত করে ছাপা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিকের বই। প্রায় আমূল পরিবর্তন করা হয়েছে সব বিষয়ের সূচিপত্র। নতুন করে যুক্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। হেফাজত ইসলামের দাবি মেনে ধর্মসহ বিভিন্ন সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলনের চিত্র এমনকি বিভিন্ন ঘটনা সংবলিত হয়েছে প্রাথমিক মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইগুলোতে। 1 জানুয়ারি দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে যেসব বই পৌঁছবে তাতে স্থান পাবে তাদের রচিত ইতিহাস। বেশ কিছু সংশোধন পরিমার্জন এগুলো হয়েছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের কন্টেন্ট। বড়সড় পরিবর্তন আসছে বাংলা, সমাজ ও ধর্ম বইয়ে। প্রাথমিক থেকে মাধ্যমিকের সব শ্রেণীর বাংলা বইয়ে সংযোজন বিয়োজন হয়েছে লেখক তালিকাও। বিজ্ঞান, গণিত এগুলো তো সার্বজনীন বই, কিন্তু সামাজিক বিজ্ঞান, বাংলা, ইংরেজি এগুলোতে পরিবর্তনযোগ্য। ফজলুল আহমেদের নিঃসন্দেহে একজন নামকরা লেখক। তার লেখা আগে বাদ পড়েছিল, তা আমরা তার লেখাকে আমরা বাদ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। মানব বিবর্তনের ইতিহাস মুছে ফেলে নতুন করে ঢেলে সাজানো হয়েছে সমাজ বই। সেখানেও স্থান করে নিয়েছে জুলাই আন্দোলন। বিবর্তনের বিষয়গুলো উচ্চতর গবেষণার বিষয়, এগুলোকে আমরা স্কুলের শিক্ষার্থীদের কাছে এগুলো নিয়ে আমরা তাদেরকে এতটা ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিতে রাজি নই। 2012 সালের পাঠ্যপুস্তকের সূচিতে প্রত্যাবর্তন করলেও হেফাজতে ইসলামের নির্দিষ্ট অভিযোগকে আমলে নিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। হেফাজতে ইসলামের 17টা দাবি ছিল, তাদের অনেক দাবি তো গ্রহণ করাই হয়েছে। তবে তাদের একটা বিশেষ কনসার্ন ছিল যে এই ট্রান্সজেন্ডারের ইস্যুটা, এই জাতীয় বাংলা প্রতিশব্দ ব্যবহার না করা। পরিবর্তন আছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও। উড়তাল মার্চে কেবল 7 মার্চের ভাষণকে স্থান দেওয়া হয়েছে। আলাদা করে তুলে আনা হয়েছে মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও ব্যক্তিত্বদের। ওভারঅল 71-এ যারা ভূমিকা পালন করেছে সবাইকে এখানে আনা হয়েছে। বঙ্গবন্ধুর জায়গায় আছেন। তাজউদ্দিন আহমেদের কথাই যদি বলেন, মুজিবনগর সরকার, সেটা তো উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধটা পরিচালনা করেছেন। সুতরাং তাদের অবদান কিন্তু খুব একটা ভালোভাবে আসে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার তেমন কোনো উল্লেখই ছিল না, অথচ তিনি আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা এবং তিনি মুক্তিযুদ্ধকালে তিনি উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক, তিনি তো কৃষকদের ঋণ থেকে মুক্ত করার জন্য, জমিদারি প্রথা উচ্ছেদের জন্য তার যে ভূমিকা, সেগুলো কিন্তু তেমনভাবে উল্লেখিত হয় নাই। এই বিষয়গুলোকে আমাদের পরিমার্জন করতে হয়েছে। 10টি শ্রেণীর 650 রকমের বইয়ের প্রায় সবগুলোর প্রচ্ছেদেও থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চেতার বিকাশ ঘটাবে বলে মনে করে পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মূল্যস্ফীতি স্বাভাবিক হতে 12 মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। রাজধানীতে বিনিয়োগ বিষয়ক আলোচনায় নির্বাচিত সরকারের জন্য ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যাওয়ার আশ্বাস দেন তিনি। আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দুর্বল ব্যাংকগুলোর সব তথ্যপত্র যাচাই করবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। কারা অর্থ নিয়ে গেছে সেটা বের করে আনতে ইউরোপ, আমেরিকা থেকে রাজনৈতিক সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি জুনের মধ্যে 7% আর আগামী অর্থবছরে 5% নামিয়ে আনারও আশ্বাস দেন গভর্নর। Let's give it the time that we need to do. We have reviewed all the countries in the world, or that basically the lessons that we get is from the US, UK, European Union, or Thailand and other countries, is that it will take at least 12 months to 1 year for the full impact of inflation tightening measures to be reflected in the inflation target. সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি এসএফ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই বৈঠকে যুক্ত হন। সে সময় তিনি এসএফ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর ABMF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক।
ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের ক্ষেত্র তৈরি করেছে। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না, এটা সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন বাহিনী প্রধান AKM শহীদুর রহমান। ব্রিফিংয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। তিনি জানান, এ পর্যন্ত 58 জন কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ভালো নেই জুলাই অভ্যুত্থানে আহতরা। অঙ্গহানি সহ শারীরিক নানাবিধ জটিলতার কারণে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে কাটছে তাদের। এ অবস্থায় আহতদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও কর্মক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারি দুই উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। রিক্সায় ওঠার সময় যে হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছিল, একটু পাটা শর্ট যেহেতু, তো পিছন থেকে কয়েকজন বলতেছে যে 2টা ল্যাংড়া যাচ্ছে। তখন আমি একটু শুধু হাসি দিয়ে গাড়িতে উঠছিলাম, আর পরক্ষণে আমার চোখ দিয়ে খালি জল চলে আসে। জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন 22,000-এরও বেশি ছাত্র জনতা। তাদের একজন সালমান। অঙ্গহানির যন্ত্রণা যেন পিছুই ছাড়ে না তাকে। সেই যন্ত্রণা যেমন শারীরিক, একই সঙ্গে মানসিক। পঙ্গুত্বের কারণে হতে হয় ব্যঙ্গ বিদ্রুপের শিকার। 18 জুলাইও গুলি লাগে, সেই গুলির ব্যান্ডেজ নিয়ে 19 জুলাই আবার যাই। পরের দিন যখন আবার গুলি লাগে তখন আমার রাস্তায় দেখি আমার পাটা নাই হয়ে গেছে মিনিমিশে। তার আগে 2 মিনিট আগে আমি সামনে থেকে লিড দিচ্ছিলাম। সালমানদের মতো হতভাগাদের নিয়ে কি ভাবছে সরকার, সেই প্রসঙ্গই উঠে আসে আচল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায়। গণ অভ্যুত্থান পরবর্তী আহতদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সরকারের ভাবনার কথা তুলে ধরেন দুই উপদেষ্টা। আমাদের দিক থেকে আসলে কোনো চেষ্টার ত্রুটি নেই। অত্যাধুনিক ফিজিওথেরাপি ফ্যাসিলিটিসগুলো দেশে নাই, সেটা আসলে তৈরি করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একবার এরকম তৈরি হয়েছিল, যেটার নাম পঙ্গু হাসপাতাল বলি। এটা আসলে যুদ্ধের পরে পঙ্গু তাদের জন্য, সেইবার আবার আরেকটা তৈরি করা হবে এই ধরনের একটা কাঠামো, যেটা আধুনিক প্রযুক্তি সহ। সালমানদেরকে যারা পেছন থেকে
কথা বলে, আমি জানি যে আরও অনেককে বলে, তাদেরকে আমরা মানুষের পর্যায়ে ভাবতে পারি না। তাদের সাথে মিট করেছে, তারা কিন্তু অন্যান্য স্বাস্থ্য ক্ষতির কথা বলার চাইতে বেশি বলে মেন্টাল হেলথ, ট্রমাটাইজড, এই প্রসঙ্গটা বেশি আনে। ওরা আমাদেরকে বিচার করবে, আমরা কাঠগড়ায় দাঁড়াবো যদি আমরা কিছু করতে না পারি। তবে আহতদের সমাজের মূলধারায় যুক্ত রাখতে শুধুমাত্র সরকারি উদ্যোগে যথেষ্ট নয়, এজন্য সামাজিক সচেতনতার গুরুত্বের কথা জানান বক্তারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। বায়ু দূষণ রোধে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। আগামী 6 মাসের মধ্যে রাজধানী থেকে অপসারণ করা হবে পুরনো গাড়ি। সচিবালয়ে পরিবেশ দূষণ বিষয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজধানীতে খোলা মালবাহী ট্রাক প্রবেশ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শুষ্ক মৌসুমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বহুগুণ বেড়ে যায় বায়ু দূষণের মাত্রা। ফলে আয়ু কমার পাশাপাশি প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 2 লাখ মানুষ। সচিবালয়ে পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের এই সভা। এ সময় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। আমাদের জ্বালানি তেলের একটা স্ট্যান্ডার্ড আমাদের দরকার, ইউরো-6 যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো। এই নির্মাণকারী প্রতিষ্ঠানের কিন্তু এনভায়রনমেন্ট রুলস কমপ্লায়েন্সের কিছু অব্লিগেশন থাকে। সভায় সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে বায়ু দূষণ ও পরিবেশ রক্ষায় 12 দফা নির্দেশনা পাঠানোর সিদ্ধান্ত হয়। ঢাকা শহরে যে খাস জমিগুলো দখল অবস্থায় আছে সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা, এবং আমরা যদি এটা করতে পারি তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। মানে বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, যাতে ইন্টিগ্রেটেড ভাবে কাজ করা যায়। সম্প্রতি বায়ু দূষণ ভয়াবহ মন্তব্য করে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা। বিআরটি এর কাছে অনুরোধ যে পুরনো বাসগুলো থেকে যে দূষণটা হচ্ছে এটা নিয়ন্ত্রণে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাইন্ডলি একটু রাস্তায় নামবে। মাস্ক পরার জন্য আবারও অনুরোধ করছি, আর যাদের পক্ষে সম্ভব হয় একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। আমরাও এটা সামর্থ্যের মধ্যে আনার চেষ্টা করব। এছাড়া সরকারি বেসরকারি যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণে যথাযথ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান উপদেষ্টারা। পানি ছিটিয়ে দুর্ভোগের প্রকোপটা হয়তো একটু কমবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনের ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলো তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসা ঘুরে জায়গা রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ।
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন ফেনীর অটোরিকশা চালক তারেক হোসেন। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১-এ ডাবল মিলিয়ন অফারে আওতায় ফ্রিজ কিনে তিনি পুরস্কার পান। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন দিনাজপুরের রানা ইসলাম ও মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশিদ আলী। তারেক হোসেনের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। উপস্থিত ছিলেন ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং কৌতুক অভিনেতা আবু হেনা রনি সহ অনেকে। ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। রাজধানীর একটি হোটেলে জমকালো পার্টনার মিটে পার্টনারশিপের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বিশেষ অতিথি হাইসেন্সের প্রেসিডেন্ট মিস ক্যাথরিন ফ্র্যাং এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক SM ফেরদৌস আলম। ব্লেন্ডার চয়েস ও দ্য ডেইলি স্টার এই পুরস্কারের মাধ্যমে শিল্পী ও নির্মাতারা আরও সৃজনশীল হবেন বলে আশা করেন আয়োজকরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে পুরস্কার দেওয়া হয়। পপুলার মিউজিক ক্রিটিক্স ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কন্টেন্ট এই 4 বিভাগে 30টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি ও ডেইলি স্টারের কর্মকর্তারা। বিনোদন জগৎকে বিকশিত করতে আরও বড় আয়োজন করার কথাও জানান তারা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনার সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিস্ত্রি। আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জনকে ফেরানোর চেষ্টা চলছে বললেন পররাষ্ট্র সচিব। সংস্কারকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী মন্তব্য ফখরুলের। পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ করলে 21-এর সাথে।